বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু হিন্দুদের সঙ্গে কোনো মুসলমানদের সংঘর্ষ হচ্ছে না, অর্থাৎ আর্ম কোনো কনফ্লিক্ট হচ্ছে না, সশস্ত্র কোনো সংঘর্ষ হচ্ছে না। সেখানকার একটা কমিউনাল অংশ, ফান্ডামেন্টালিস্ট অংশ বাংলাদেশের একটা মৌলবাদী অংশ। গোটা বাংলাদেশের মানুষ নয়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ, তারা বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতি, অস্থিরতার সুযোগ নিয়ে আর মোহাম্মদ ইউনূসের অদক্ষতার সুযোগ নিয়ে তারা তাদের নিজেদের এজেন্ডা, সেই এজেন্ডাকে তারা সেখানটায় চরিতার্থ করতে চাইছে। এই বাংলাদেশের আজকের যারা মৌলবাদী শক্তি, একদিন তাদের হাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেই শক্তিটা অত দমে ছিল, কিন্তু সুযোগ পেয়ে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের হাতে আজকে বিপন্ন হচ্ছে হিন্দু, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, পাশাপাশি আমি আগেও বলেছি, আজও বলছি, উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল, এটা নিছক কল্পনা ছাড়া আর কিছু নয়, এটা বন্য কল্পনা ছাড়া আর কিছু নয়, ওয়াইল্ড ইমাজিনেশন। বাংলাদেশের সব মানুষ রাতারাতি কেউ সাম্প্রদায়িক হয়ে যায়নি, হিন্দু বিরোধীও হয়ে যায়নি, কিন্তু একটা অংশ তারা এই অস্থিরতার সুযোগ নিয়ে এই তাণ্ডবটা করছে। বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যখন ইউনাইটেড নেশনসের যে পিস কিপিং ফোর্স, তার যে ডিপ্লয়মেন্ট, সেগুলো কীভাবে হয় না হয় আমার মনে হয় তার অজানা নয়, কিন্তু তিনি যা করছে সেটা হচ্ছে পাবলিক কনজামশনের জন্য। অর্থাৎ তিনি না এদিক না ওদিক, কোনো দিকে যেতে না পেরে মাঝখানে দাঁড়িয়ে একটা পাবলিক কনজামশনের জন্য, অর্থাৎ যাতে মানুষ খায়, সেই রকম একটা ভাষণ দেওয়ার চেষ্টা করছেন, যেটাকে বলে পলিটিক্যাল অপটিক্স। একটা ভাষণ দেওয়ার চেষ্টা করছেন যেটা মানুষ খায়। অর্থাৎ দিদি দেখাবেন যে হিন্দু আমার উপর রেগে যেও না, বিজেপি যতই বলুক আমি কিন্তু তোমাদের জন্য বলেছি, মুসলমান তোমরা আমার দুধেল গাই, আমার উপর রেগে যেও না, উপায় নাই বোঝো তো, বলতে হয়েছে। আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে বলিনি, এই তো গল্প দাদা, আধা রুটি আমি খাবো, আধা রুটি হিন্দু দেবো, কোনো দরকার নাই বলার। আপনি নিজে একটা অ্যাপিল করছেন না কেন? আপনি নিজেও তো একটা অ্যাপিল করতে পারেন। রাজ্যের, বাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন বাংলাদেশের যে সংঘর্ষটা, এটা কিন্তু সে হিন্দু মুসলমান দৃষ্টিতে আমি দেখি না। আমি একজন বাঙালি হিসাবে বাংলাদেশের এই অবস্থা দেখে আমি নিজে পীড়িত, দুঃখিত হই। কারণ বাংলাদেশকে যতটুকু জেনেছি, বুঝেছি, তাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে, বিশেষ করে বাঙালিদের সঙ্গে ওপার বাঙালিদের যে সাংস্কৃতিক আত্মিক যে সম্পর্ক, আমি সেই সম্পর্কের উপর ভিত্তি করে দাঁড়িয়ে বলছি যে এটা ওপার বাংলার যারা বুদ্ধিজীবী, ওপার বাংলা যারা সুস্থ মানসিকতার মানুষ, তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন, এপার বাংলারও যারা সুস্থ মানসিকতার মানুষ, তারা হিন্দু মুসলিম যাই হোক, কেউ সমর্থন করতে পারে না। দিদি সেখানটাই এদিকেও যাব না, ওদিকেও যাব না, আমি জলে নামবো না, চুল ভিজাবো না, কিন্তু দেখাবো আমি মমতা ব্যানার্জি সকলের জন্য চিন্তা করছি। উনি সেখানে নিয়ে এলেন কোনো জাতের, কোনো পাতের, কোনো ধর্মের, ওখানে জাতপাত নেই, দুটো সম্প্রদায় এবং মৌলবাদী সংগঠন, একটা তারা অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশে মৌলবাদী তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছে। তাদের আক্রমণের লক্ষ্যতাই হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। এবং আরও বলছি, শুধু তারাই নয়, বাংলাদেশের যারা উদারপন্থী মুসলমান সম্প্রদায়, তাদের উপরেও আক্রমণ চলবে। আগে হয়েছে, আজ হচ্ছে, আগামী দিনে আরও বাড়বে। সেদিন তিনি চাপে পড়ে বলেছিলেন বাপ, এখন চাপ উঠে গেছে, এখন তিনি তার নিজের মতো করে চলছেন। মমতা ব্যানার্জি বাংলার চাপে না পড়লে বাপ বলে না। সেদিন এই মমতা ব্যানার্জি একে সরাচ্ছে, তাকে সরাচ্ছে, ওকে সরাচ্ছে, প্রলেপ, সেগুলো কতগুলো চোখের উপর আমাদের প্রলেপ দিল। আজ যখন এই আন্দোলন স্তিমিত হয়েছে, তখন তার আসল চেহারা দেখতে পাচ্ছে। অপরাধীদের তাদের আবার তিনি ফ্রন্টে নিয়ে এসে দেখাবেন তিনি, আমার জন্য কেউ অপরাধ করলে সেই অপরাধ অপরাধ হয় না। আমার জন্যে দালালি করো, আমার জন্য অন্যায় করো, আমার জন্য অপরাধ করো, আমি তোমাদের আশীর্বাদ করব। আমার জন্য অপরাধ করলে তোমাদের কোনো বিপদ নাই, যতক্ষণ বাংলায় আমি আছি। তাই অপরাধী, আমি বাংলাকে তোমাদের জন্য অপরাধের
স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছি। সেই স্বর্গরাজ্যে তোমরা এক একটা নক্ষত্র অপরাধ করো, এদিক ওদিক হবে কয়েকদিন, আবার আমি নিয়ে আসবো। বিনীত গোয়েলকে সরিয়েছে, কিন্তু তার ডিমোশন কিছু হয়নি, তার কোনো পদ ছাঁটা হয়নি, তাকে একইভাবে খাতির করে আরেকটা পদ দেওয়া হয়েছে। আগামী দিনে তাকে হয়তো আবার নিয়ে আসবে সিপি করে, যদি সে চাই। এই মমতা ব্যানার্জি না সব কিছু সম্ভব। আদানি নিয়ে আজকে বাংলাদেশের সন্ত্রাসের যে চেহারাটা এবং সন্ত্রাসের যে ভয়ঙ্কর বাতাবরণ তৈরি হয়েছে, তার পরিণাম এইটাই যে সেখানটায় আইনজীবীরা আজকে কোর্টে দাঁড়াতে পারছে না, অন্য কিচ্ছু না। আতঙ্ক বাতাবরণ, কারণ জানে খুন হয়ে যাবে। একটা লয়ের আগে খুন হয়ে গেল, এবার সেই খুনে এদেরকে ফাঁসানো হবে। একটা নিরস্ত্র মানুষ, একটা অহিংস কোনো, তাকে আমরা দেখিনি যে সে কোনো সেখানে অস্ত্র ধরে কিছু করছে কিনা। দেখুন, আমি না হিন্দু না মুসলমান, আমি এখানে ওকালতি করছি না। আমি ওকালতি করছি মানবতার, আমি ওকালতি করছি মানবিকতার। বাংলাদেশে যা হচ্ছে তা মানবিকতার সম্পূর্ণ বিরুদ্ধে। বাংলাদেশে যা হচ্ছে সেটা পরিকল্পিতভাবে এক ধরনের একটা এথনিক ক্লিনজিং চলছে। অর্থাৎ হিন্দু তারাও এই একটা লাইন সেখানকার মৌলবাদী সংগঠন তারা গ্রহণ করেছে, কারণ অস্থির সরকার। আর এখান থেকে কাকে আমরা দোষী করব, কাকে আমরা বলবো? সেখানে কোনো সরকারই নেই, একটা অদ্ভুত অবস্থা চলছে বাংলাদেশে। এরকম অবস্থা, টালমাটাল অবস্থা আমাদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এখানটায় রাজনীতি না করে ভারতবর্ষের সার্বিক নিরাপত্তার কথা ভাবা হোক বলে আমার মনে করি। আমি যদি পার্লামেন্টে থাকতাম এই কথাটাই বলতাম যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের বর্ডার, বেশিরভাগ এলাকায় সেগুলো পোরাস, যাতায়াত করা যায়। পাকিস্তান বসে আছে, চীন বসে আছে, বাংলাদেশে অস্থিরতা তৈরি করে ভারতবর্ষের পূর্ব সীমান্তকে বিপন্ন করে তোলা। অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম সীমান্তে পাকিস্তান, পূর্ব সীমান্তে বাংলাদেশ যদি বিপন্ন করে তোলা সম্ভব হয়, তাহলে সব থেকে বেশি লাভ পাকিস্তানের, সব থেকে বেশি লাভ চীনের। এটা বুঝতে হবে আমাদের সকলকে। সেই জন্যে রাজনীতি না করে ভারতবর্ষের নিরাপত্তার কথা সকলের ভাবা দরকার বলে আমি মনে করি।